হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কার শক্তি ও ক্ষমতার একটা ম্যাথটা খুব ইন্টারেস্টিং। যে 10 মিটার উচ্চতা হতে 3 কেজি ভরের একটি নিরেট গোলক, আই হোপ ইউ নো দ্যাট, যে নিরেট গোলক কি, মানে ভেতরে কোনো ফাঁপা অংশ নেই, নততল বরাবর, দ্যাট মিনস 10 মিটার উচ্চতা যেটা, সেখান থেকে নততল বরাবর, আমার অ্যাঙ্গেল দেওয়া নাই, বাট বলা আছে একটা তল যেটা নততল বরাবর গড়িয়ে পড়লে গোলকটির রৈখিক বেগ কত। তার মানে গোলকটি যে পড়তেছে সেই বেগটা কত হবে। ভূমি ও নততলের স্পর্শবিন্দু হতে 5 মিটার দূরে একটি 1 কেজি ভরের স্থির বস্তু রাখলে বলটি আঘাতের পর বলের বেগ কত হবে যদি বস্তুটির বেগ 2.5 মিটার/সেকেন্ড হয়। তার মানে ভূমি আর নততলের যে স্পর্শবিন্দু আছে, অর্থাৎ নততলটা এসে নামলো, ভূমি আছে, সেই ভূমিতে স্পর্শ করার পর সে 5 মিটার সরে গেছে, দূরে সরে একটি 1 কেজি ভরের স্থির বস্তুকে আঘাত করছে। স্থির বস্তুকে আঘাত করার ফলে যেটা হয়েছে, বস্তুটার বেগ 2.5 মিটার/সেকেন্ড হয়ে গেছে, তার মানে স্থির বস্তুর বেগ বেড়ে গেছে। আর দ্য কোশ্চেন ইজ যে 3 কেজি ভরের বস্তুটার বেগ কত হবে তখন। ওকে, তাহলে দেখা স্টার্ট করি আমরা কেমন হবে জিনিসটা। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এটা চিত্র কেমন হবে এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এমন ম্যাথ যেগুলো হচ্ছে নততল এটা ওটা বা অ্যাঙ্গেল করা আছে, অ্যাঙ্গুলার অবস্থায় আছে, সেগুলার আমাদের ফিগার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি ডায়াগ্রাম আঁকাতে না পারো, তাহলে হচ্ছে পরবর্তীতে জিনিসটা মাথায় কল্পনা করতে অনেক অসুবিধা হবে। সো যেহেতু নততল বলছে, একটা নততল আমাদের কতটুকু উচ্চতা বলছে, কত বলছে, তাহলে একটা হচ্ছে 10 মিটার উচ্চতা এবং নততল, এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা। অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নাই, অ্যাঙ্গেল আমি থিটা ধরে নিচ্ছি। ওকে ফাইন, ধরে নিলাম। এখন অনেকের মাথায় কোশ্চেন আসে যে থিটা তো দেওয়া নাই, তাহলে আমি এই ম্যাথটা করবো কিভাবে। আমরা দেখি থিটা আসলে লাগে কিনা। ওকে, যে কোনো ধরনের এরকম কনজারভেটিভ ফোর্স যেগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল বলে আমরা জানি, সেই সংরক্ষণশীল বলের ক্ষেত্রে মনে রাখবা, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে তুমি যে পথেই আনো না কেন, আমাদের টোটাল ওয়ার্ক সবসময় শুধুমাত্র তাদের ভরকেন্দ্রের সরণের উপর ডিপেন্ড করবে। সরণের উপর, নট দ্য ডিস্টেন্স, সরণ। ঠিক আছে, সো আমার সাপোজ এখানে একটা বল রাখা আছে, সেটা হচ্ছে নিরেট, একদম নিরেট। অলরাইট, তাহলে এইভাবে পড়তেছে ধরে নাও। ওকে, পুরো বলের ভর কত দেওয়া, 3 কেজি, তাহলে 3 কেজি বল, ফাইন। 3 কেজি, 10 মিটার উচ্চতা, থিটা অ্যাঙ্গেল, সে এইভাবে পড়বে। এখন আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে জানি। শক্তি সংরক্ষণশীলতা মানে কি? শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্থানে টোটাল এনার্জি যেটা, সেটা সেম থাকবে, মানে কনজারভেটিভ অবস্থায় থাকবে, অর্থাৎ এনার্জি সবসময় কি একই থাকে। টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা যেখানে কাজ করতেছি, তাহলে এখানে মেকানিক্যাল এনার্জি আবার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো আমাদের এখানে গতিশক্তি আর বিভব শক্তি টোটাল যোগফল অল দ্য টাইম সেম হবে। তাহলে এখানে কোনো গতিশক্তি নাই, কেন নেই? কারণ এখানে স্থির আছে, সে এখান থেকে পড়া স্টার্ট করছে, এবং ভি এর মান এখানে 0, দ্যাট মিনস এই জায়গায় গতিশক্তি 0, এখানে টোটালটা হচ্ছে আমাদের কি, বিভব শক্তি। সো এটা যদি আমি বিন্দুগুলো আলাদা করে নিই, সাপোজ এটা এ বিন্দু, এটা সাপোজ বি বিন্দু, ঠিক আছে, তাহলে আমি বি বিন্দু যেটা, সেটা হচ্ছে ভূমি, এবং এ বিন্দু যেটা, সেটা হচ্ছে সর্ব উচ্চতায় যে স্থানটা আছে। তো মনে রাখবা, আমাদের EK1 প্লাস EP1 ইজ ইকুয়াল টু EK2 প্লাস EP2। খুবই স্বাভাবিক বিষয়, কারণ পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগফল যেহেতু মেকানিক্যাল এনার্জি, এবং মেকানিক্যাল এনার্জি যেহেতু দুইটা ক্ষেত্রে সমান, সো এদের যোগফল সমান হবে, মানে অল দ্য টাইম। সো EK1 কত? 0। EP1 কত? mgh 3 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত হবে? 10 মিটার, ইজ ইকুয়াল টু EK2 এর মান আমরা জানি না, এইটাই হবে হাফ mv², প্লাস এখানে ইপি এর মান কত? 0, কারণ গ্রাউন্ড এটা। সো এটা ইপি এর মান 0, এখান থেকে আমরা ভি এর মান ইজিলি বের করে ফেলতে পারি। এমটা কি? এমটা হচ্ছে 3 কেজি, তাই না? হ্যাঁ, 3 কেজি। সো 3 কেজি যেহেতু 3 কাটা, আলটিমেটলি থাকতেছে কত? 98, তাই তো? এরকম হওয়ার কথা না? আসলে এরকম হবে না। কেন হবে না এটা একটু শেষ করি। আমাদের হওয়ার কথা ছিল এরকম, বাট হবে না এরকম, বিকজ এইটা আমাদের নিরেট গোলক বলা আছে। এটা কিন্তু একবারও বলা হয় নাই যে এই জিনিসটা কি কোনো স্থির রেক্টেঙ্গুলার বস্তু অথবা অন্য কোনো কিছু। যেহেতু গোলক বলা আছে, তার মানে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, নততল বরাবর যখন সে নিচে পড়বে, তখন তার আমাদের পড়ার মুহূর্তে দুইটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে আমাদের জড়তা থাকবে, এবং যেহেতু গোলক, সেখানে আমাদের জড়তার ভ্রামকটার কথা মাথায় আনতে হবে, কারণ সে ঘুরতে ঘুরতে পড়বে, ঘূর্ণনশীল একটা বেগ থাকবে।
এই ঘূর্ণনশীল বেগ থাকা মানে সেখানে একটা জড়তার ভ্রামক চলে আসা। তার মানে আমাদের EK1 এখানে তো 0, এটা সেম থাকবে। EP1 এর মান আমরা জানি mgh, এটাও সেম থাকবে। EK2 এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হাফ mv স্কোয়ার আর থাকবে না। এটা কি হবে তখন? হাফ I ওমেগা স্কোয়ার প্লাস হাফ mv স্কোয়ার প্লাস 0। নাও দ্য থিং ইজ যে হাফ I ওমেগা স্কোয়ার আর হাফ mv স্কোয়ার, এই অংশে আমাদের হাফ I ওমেগা স্কোয়ারটা কেন দিলাম? কারণ যখন সে ঘূর্ণনশীল অবস্থায় পড়তেছে, তো ঘূর্ণনশীল অবস্থায় সবসময়ই মনে রাখার জরুরি এটা যে আমাদের একটা গতিশক্তি তখনও কাজ করবে, এবং সেই গতিশক্তিটা কি? ঘূর্ণন গতিশক্তি, এবং ঘূর্ণন গতিশক্তির সূত্র কি? হাফ I ওমেগা স্কোয়ার। অলরাইট, ফাইন। তাহলে mgh সে থাকুক নিজের মতো করে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু I এর মান আমরা জানি। কিভাবে জানি? নিরেট গোলকের ক্ষেত্রে I এর মান হচ্ছে 2/5 mr স্কোয়ার, তাই না? হ্যাঁ। আর ওমেগা স্কোয়ার আমরা সেটাও জানি, ফাইন, প্লাস হাফ mv স্কোয়ার। ওকে, থাকুক। একটা জিনিস মনে রাখবা, v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। আশা করি এটা আমরা জানি। তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর যদি হয়, তাহলে v স্কোয়ার সমান কত আসা উচিত? ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এই জিনিসটাকে চেনা চেনা লাগে, এখানে আসে না? আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। সো অবভিয়াসলি এটা v স্কোয়ার হয়ে যাবে। 2 কাটা থাকবে কি 1/5 mv স্কোয়ার প্লাস হাফ mv স্কোয়ার। এখন আমরা জাস্ট mটাকে তুলে দিব, তাই আমরা আলটিমেটলি পাচ্ছি 1/5 প্লাস 1/2 ইন্টু v স্কোয়ার ইজ ইকুয়াল টু gh। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা v এর মান পাবো নিঃসন্দেহে। সো v ইজ ইকুয়াল টু আমরা পাবো কত? কত পাচ্ছি? রুট ওভার gh ভাগ 1/5 প্লাস হাফ। পাচ্ছি নাকি পাচ্ছি না? এইটা হবে অ্যান্সার। g এর মান আমরা জানি কত? রুট ওভার 9.8 ইন্টু h এর মান আমরা জানি কত? 10 ভাগ 1/5 প্লাস হাফ। এটা ভাগ করে দেখো অ্যান্সার কত আসে। সে কত? 11.83 এত মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? রৈখিক বেগ। আমরা ভি পেয়ে গেছি। আমাদের কি টোটাল ম্যাথ হয়ে গেছে? না, হয় নাই। কেন হয় নাই? কারণ এই চিত্রটা আরেকবার খেয়াল রাখি আমরা, যে নততলের স্পর্শবিন্দু হতে, স্পর্শবিন্দুটা কোনটা? এই যে এই বাবাজি বি, এখান থেকে 5 মিটার দূরত্বে আমি সাপোজ একটা বিন্দু ধরে নিচ্ছি সি, এটা কত? 5 মিটার। তাহলে এই 5 মিটার দূরত্বে আমি একটা বিন্দু ধরলাম সি, একটি 1 কেজি ভরের বস্তু রাখা আছে, এখানে আরেকটা বস্তু রাখছি আমি সাপোজ 1 কেজি। অলরাইট, 1 কেজি ভরের একটা স্থির বস্তু রাখলে বলটি আঘাতের পরে বলের বেগ কত হবে? তার মানে এখন এসে বলটা আঘাত করলো, আঘাত করার পরে যদি বস্তুটির বেগ হয় 2.5 মিটার পার সেকেন্ড, বস্তুটির বেগ এদিকে চলে গেছে 2.5 মিটার পার সেকেন্ড বেগে। নাও দ্য কোশ্চেন ইজ আমার বলের বেগ কত হবে? এটা হবে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী। তাহলে চলো আমরা একটু একটা দেখি। মাত্রই দেখলাম ভি এর মান আমরা পাইছি কত? ভি এর মান আমরা পাইছি কত? 11.83 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একটা কথা আছে এখানে, আমি যখন এই নততল হয়ে নেমে আবার এদিকে গেলাম, 5 মিটার দূরত্ব যখন বের গেলাম, তখন একটা বিষয়, এই জায়গায় কি আমি একটাবারও বলছি যে এখানে কোনো ঘর্ষণ বল আছে? না, বলি নেই। যদি ঘর্ষণ বল দেওয়া না থাকে তাহলে ধরে নিব এখানে কোনো ঘর্ষণ নাই। তো যেহেতু এখানে কোনো ঘর্ষণ নাই, তার মানে বেগটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে বেগ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এইটা যে ভিটা, সেই ভি বলেই, সেই ভি বেগেই এই বস্তুটাকে সে আঘাত করবে। তার মানে এই অংশটা যদি আমি সিম্পলি আঁকানোর চেষ্টা করি, এই বস্তুটা, এই আর একটা স্থির বস্তু আছে, তাকে গিয়ে আঘাত করলো, এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে কত জানো? 3 কেজি, এবং যে বেগে গেছে, কি বেগে গেছে? 11.83 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। এটার বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই শেষ বেগ এটা কত হবে যখন এটার বেগ দেওয়া আছে? দ্যাট মিনস এখানে জাস্ট একটা সূত্র ফেলবো, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে m1u1 প্লাস m2u2, m1u1 এর মান কত হবে? এখানে অবভিয়াসলি মান আছে কত? 3 কেজি, এবং u1 এর মান আমরা জানি 11.83 প্লাস m2u2 এর মান 0, m1v1 এর মানটা আমার বের করা লাগবে। তাহলে 3 ইন্টু v1
প্লাস m2v2, m2 এর মান আমরা দেওয়া আছে কত 1 ইন্টু আড়াই। এখান থেকে ইজিলি আমরা একটা v1 এর মান পাবো, সেটাই হবে অ্যান্সার। এবার ক্লিয়ার? আশা রাখি বুঝছি। যদি কোনো কিছু না বুঝে থাকি, না বুঝে থাকলে আবার পড়বো এবং এটা আরেকবার দেখবো, অথবা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবো। এটাই, ধন্যবাদ।